ইচ্ছা ছিল আপনাদেরকে আজকে বেশ কিছু জায়গাতে ভিডিও দেখাবো, সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম অঞ্চলে গিয়ে আপনাদেরকে কিছু তথ্য দিয়ে দেখাবো। তবে এই মুহূর্তে কিন্তু আমরা চলে এলাম দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক গবেষণা কেন্দ্রে, যেখানে জৈব অর্থাৎ ভার্মি কম্পোস্ট, জৈব সার কি প্রযুক্তিতে তৈরি করা হয়। আর এখানকার যারা সায়েন্টিস্ট, যারা বৈজ্ঞানিক ডক্টরেট, তারা কিন্তু আমাদের সঙ্গে রয়েছে, তাদের সঙ্গে অবশ্যই তো কথা হবে। এবং তার পাশাপাশি আজকের আর একটা বিশেষ অনুষ্ঠান আমরা কিছুক্ষণ পরে দেখাবো, তবে এটা একটু লাইভ দেখিনি। আজকে দেখাবো যে এই ভার্মি কম্পোস্ট কিভাবে প্রস্তুত করলে কৃষক বন্ধুরা তারা বাড়িতেও করতে পারবেন। আর সেই জায়গায় পৌঁছেছি। তো প্রথমে যাই, একটু দেখাই। এই যে বোর্ডটা লেখা আছে একটু দেখাতে বলবো। এখানে লেখাই আছে যে কম্পোস্ট, এই যে ভার্মি পোস্ট, যেগুলা যে সমস্ত লেখা রয়েছে এগুলো দেখেই বুঝতে পারছেন যে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের যে রিসার্চ সেন্টারটা রয়েছে, তো সেখানে যে আপনাদের ভার্মি কম্পোজের কি কি রয়েছে অবশ্যই একটু চলুন দিকে দেখাই। প্রথমে দেখাই, এখানে আমাদের সাহেবরা রয়েছে। প্রথমে একটু পরিচয় করে দিতে হবে, কারণ দর্শক যারা দেখছে তাদের সঙ্গে একটু পরিচয়। আপনি একটু দর্শকদের সঙ্গে একটু পরিচিত হন, কারণ দর্শকরা তো জানে না। হ্যাঁ, নমস্কার। আমি ডক্টর দেবযানী কুন্ডু। এখানে আমি একজন সায়েন্টিস্ট হিসেবে কাজ করছি। তো রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা এই প্রজেক্টটি 2022-23 অর্থবর্ষে অর্থানুকূল্যে এই প্রজেক্টটা তৈরি করা হয়েছে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে 4টে ইউনিট তৈরি করা হয়েছে ভার্মি কম্পোস্টিং এর জন্য। কেঁচো সারের ইউনিট তৈরি করা হয়েছে। এখানে এই ইউনিটগুলো এটা এখন প্রায় তৈরি হয়ে গেছে। 1-2 দিনের মধ্যে এখান থেকে কেঁচো সার আমরা পেয়ে যাব। তো এখানে তলায় কেঁচোগুলো ঢুকে গেছে, ওদের খাবার খাওয়া হয়ে গেছে। এখন চেষ্টা করছি যদি একটা দুটো কেঁচো এখন পাওয়া যায়। এই কেঁচো সারটা কি উপকারে লাগতে পারে আপনাদের? এই কেঁচো সারটা আমাদের আপনারা এই প্রস্তুত এত করলেন, বড় কিন্তু কৃষক বন্ধুরা তারা কি কাজে লাগাবে? কৃষি ফার্মে তো বিভিন্ন ধরনের জিনিস তৈরি হয়, যেমন ধরুন ধান কাটার পরে বা ডাল জাতীয় শস্য কাটার পরে তার যে অংশগুলো সেগুলো এমনিই নষ্ট হয়ে যায়। তো সেইগুলোকে একটা এরকম পিটের মধ্যে রেখে খানিকটা পচিয়ে নিয়ে বা তার সঙ্গে যে কোনো জৈব পদার্থ একটু শুকিয়ে নিয়ে তার সঙ্গে 6 ভাগ গোবর আর 4 ভাগ এই অর্গানিক যে জৈব জিনিস সেগুলো মিশিয়ে একটা এরকম ওইখানে আপনি পিটটা দেখতে পাবেন, ওখানে রেখে দেওয়া হয় 20-25 দিন। দেখান। হ্যাঁ, রেখে দেওয়ার পর যখন সেটা খানিকটা পচে যায়, সেই অবস্থায় যখন আমরা বুঝি যে হ্যাঁ ওটা রেডি হয়ে গেছে, তখন বিশেষ প্রজাতির কেঁচো ওর মধ্যে ছেড়ে দেওয়া হয়। আচ্ছা। যেমন 1 কেজি কেঁচো এনে এখানে 3টে পিটের মধ্যে ছাড়া হয়েছিল, এবং ওই কেঁচোগুলো ওই যে মিশ্রণটা সেগুলোকে খেতে থাকে, এবং তাদের শরীর থেকে যে বর্জ্য পদার্থ সেটা যখন বেরিয়ে যায় সেটাই হচ্ছে কেঁচো সার। এবং সাধারণ তাহলে একটা জৈব সার আর কেঁচো সারের মধ্যে তফাৎটা হচ্ছে এটাই, যেটা আমি বিশেষ পদ্ধতি দিয়ে তৈরি করছি সেহেতু এর মধ্যে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়ামের মাত্রা বাকি জৈব সারের থেকে খানিকটা হলেও বেশি হয়। প্রচুর পরিমাণে মাইক্রোনিউট্রিয়েন্ট অনুখাদ্য এর মধ্যে থাকে। এছাড়াও কিছু কিছু বিশেষ ভিটামিন এবং হরমোন এই কেঁচো সারের মধ্যে পাওয়া যায়। এটা যদি আমরা বিভিন্ন ধরনের ফসলেতে দিই তাহলে সাধারণ উৎপাদনের থেকে অনেক বেশি উৎপাদন তো পাবোই, তার সঙ্গে সঙ্গে মাটির যে স্বাস্থ্য সেই স্বাস্থ্যকে রক্ষা করতে এই কেঁচো সারের কোনো জুড়ি নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে জৈব সারের, যদি আমি সব থেকে বেশি দেখি রাসায়নিক সারকে বেশি করে কাজে না লাগিয়ে এই কেঁচো সার অর্থাৎ ভার্মি কম্পোস্টটাকে কাজে লাগাতে হবে। কৃষক বন্ধুরা লাগাবেন, কিন্তু কৃষক বন্ধুরা এই পদ্ধতিটা তারা জানলেন। যদি কৃষক বন্ধুরা তারা যদি আপনাদের এই যে পদ্ধতিতে বাড়িতে করে, তাহলে হয়তো তারা এই পদ্ধতি অনুযায়ী জৈব সারটা পেয়ে যাবে। হ্যাঁ, এখানে যেমন কত ভাগ বললেন যেন গোবর সার? 6 ভাগ। আচ্ছা, 6 ভাগ গোবর আর 4 ভাগ আপনার কাছে যা যা প্রয়োজনীয় জৈব পদার্থ আছে, সেটা কচুরি পানা হতে পারে ছোট ছোট করে কেটে কুচিয়ে, বা কাঁচা পাতা হতে পারে, বা পুরনো খড়। নতুন খড় হলে সময় লাগবে। বা ধরুন ডাল জাতীয় শস্যের যে অংশগুলো যেটা পড়ে আছে সেগুলো দিতে পারেন। রান্নাঘরে যেখানে অনেক লোকের রান্না একসঙ্গে হয়, কিচেন ওয়েস্ট যেটাকে আমরা বলি, সেটা দিয়ে খুবই ভালো হতে পারে। তাহলে 4 ভাগ আনাজের খোলা। তাহলে 6 ভাগ গোবর একদম মাটির জলের সঙ্গে গুলিয়ে একটা পাতলা তরল তৈরি করে নিতে হবে। তার সঙ্গে এই 4 ভাগ জৈব পদার্থ মিশিয়ে সেটাকে কোনো একটা জায়গায় এইভাবে, এদিকে আসুন, ঠিক এইভাবে 25 দিন 1 মাস এইভাবে রাখার পর যখন সেটা মোটামুটি তৈরি হয়ে যাবে পচে, তখন তার মধ্যে বিশেষ প্রজাতির কেঁচোগুলোকে আমরা ছেড়ে দেবো। আচ্ছা আচ্ছা, তারা এটার উপর খাবে এবং তাদের যে বর্জ্য পদার্থ আপনার এটা ঠিক তারা করলো, কিন্তু করার পরে কেঁচোটা পাওয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে অনেকটাই সমস্যা হবে। একদমই তাই। কেঁচোটা আমাদের এখানে আমরা
আমাদের একজন কৃষক বন্ধু আছেন, তিনি অনেক দিন ধরে এখানে করছেন এবং খুবই ভালো মানের কেঁচো সার উনি তৈরি করেন। আপাতত আমরা ওনার কাছ থেকে কেঁচোটা এনেছি এবং ভবিষ্যতে যখন আমাদের এই ইউনিটটা ফুল ফেজে চলতে শুরু করবে, তখন কেঁচো সারের সঙ্গে সঙ্গে আমরা আশা করছি যে খানিকটা কেঁচোও আমরা চাষিদের দিয়ে সাহায্য করতে পারবো। আচ্ছা আচ্ছা, মানে চাষি কৃষক বন্ধুরা তারা কিন্তু জৈব সারটা এইভাবে বাড়িতে যেমন তৈরি করবে, তার পাশাপাশি কেঁচোটাও তারা পাবে হুম, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় আঞ্চলিক একদম গবেষণা কেন্দ্র থেকে। একদম একদম দিদি যেটা বললেন আমাদের ম্যাডামকে এটাই ধন্যবাদ দেওয়া উচিত যে কৃষক বন্ধুরা কিন্তু ইদানিং কালে হুম, তারা কিন্তু এই মাঠে ফসল ফলাতে গিয়ে একাধিক সমস্যার সম্মুখীন হচ্ছেন। হুম, সেক্ষেত্রে যে সম্মুখীনগুলো তাদের হতে হয়, যেমন বেশি পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করার ফলে মাটির যে উর্বরতা শক্তি, যেটা ক্ষমতা, সেটা অনেকটাই কমে গেছে। হুম। আর যেহেতু আপনাদের এই যে পদ্ধতি অনুযায়ী তারা যদি এগোয়, তাহলে সম্ভবত তারা অনেকটাই এগোতে পারে। অনেকটাই অনেকটাই লাভবান হবে বলে আমরা আশা রাখছি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। জৈব সার যেভাবে প্রস্তুত হচ্ছে, ভার্মি কম্পোস্টের যে পদ্ধতিটা দিদি বললেন, আমি এবারে যাব আমাদের স্যার হীরক বাবুর কাছে, কারণ ইনি আমাদের সব থেকে বড় কথা হচ্ছে কৃষক বন্ধুদের হাতে নাতে পরীক্ষা করে দেখিয়েছিলেন যে কিভাবে সয়েল টেস্ট করা হয়, কিভাবে চাষ করতে গেলে তার যে পদ্ধতি, সমস্ত কিছু এর আগে আমরা সমস্ত ভিডিওতে গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে কিন্তু আমরা দেখিয়েছি। আর স্যার কিন্তু বরাবরই বলেছেন যে কৃষক বন্ধুরা তারা যদি প্রযুক্তিগতভাবে চাষবাস করেন, বা তাদের যদি চিন্তা ভাবনা থাকে যে না আমাদের কোথাও চাষ করতে গিয়ে অসুবিধে হচ্ছে, সেক্ষেত্রে গবেষণা কেন্দ্রে প্রয়োজন আছে, সেখানে যাব, তারা একদম চোখ বন্ধ করে চলে আসতে পারেন। স্যার প্রতিবারেই বলেছেন আমরা সহযোগিতার হাত বাড়াতে চাইছি, যেহেতু আমরা সরকারের তো রয়্যালিটি পাই, সরকারের চাকরি করি মানে আমরা এখানে মাইনে পাই, সেক্ষেত্রে আমাদের কোনো অসুবিধা নেই, তাদের সহযোগিতা করার জন্যই আমরা বসে রয়েছি। কিন্তু কৃষক বন্ধুরা কতটা সচেতন হয়েছেন? তবে আজকে স্যারকে আর একটা প্রশ্ন থাকবে, আজকে একটা প্রশ্ন করব। জৈব সারের যেমন প্রয়োজনীয়তা রয়েছে এবং রাসায়নিক সার যেভাবে দেওয়া হচ্ছে, কারণ এরপরে দেখা যাবে তো সরকার রাসায়নিক সার তুলে দেবে, সেটা তো করা যাবে না। কিন্তু মাত্রা, কত মাত্রা এক বিঘে জমিতে, কত মাত্রা জৈব সার থাকবে, কতটা রাসায়নিক সার প্রয়োজন আছে, মাটি উর্বরতা শক্তিটা ধীরে ধীরে বৃদ্ধি হবে। তার পাশাপাশি দেখা গেছে যে মাটি এখনকার যে চাষ, নাঙলের যে চাষটা হতো সেই নাঙলের চাষ হচ্ছে না, পাওয়ার টিলারের চাষ হচ্ছে। আমরা একটা লেয়ারের উপরে কিন্তু আমরা অত্যাচার করছি। একদম। আপনি প্রসঙ্গটা খুবই নির্দিষ্টভাবে বলেছেন। সেটা হচ্ছে যে আমরা অনেকদিন ধরেই এই প্রচেষ্টাটা চালাচ্ছি যে কৃষক বন্ধু যখন তার জমিতে সার প্রয়োগ করেন, তার পুরোটাই রাসায়নিক সার নির্ভর যাতে তিনি না করেন, তার জন্য আমরা বরাবরই বহুদিন ধরেই কৃষি পরামর্শ দিয়ে থাকি। এখন আমরা পুরোপুরি রাসায়নিক সারের উপর নির্ভরশীল না থেকে আমরা যদি হঠাৎ করে কৃষক বন্ধুদের পরামর্শ দিই যে আপনারা কাল থেকেই জৈব সার পদ্ধতি অবলম্বন করুন বা জৈব সার প্রয়োগের ওপর একমাত্র নির্ভরশীল হয়ে কৃষিকাজে এগোন, সেটাও খুব একটা গ্রহণযোগ্য হবে না। সেই জন্য আমরা ইন্টিগ্রেটেড নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট মানে সমন্বিত উপায়ে সার প্রয়োগের পরামর্শ কৃষকদের দিয়ে থাকি। সেটা কিরকম? সেটা হচ্ছে যে ধরে নিন আপনার জমিতে যদি এই মুহূর্তে 100 কিলো নাইট্রোজেন সারের প্রয়োজন হয়, তাহলে আগামী বছর থেকে কমপক্ষে তার 25% নাইট্রোজেন সারের প্রয়োজনীয়তাটা জৈব সারের মাধ্যম দিয়ে মেটাতে চান, আর 75%টা রাসায়নিক সার দিয়ে মেটান। যখন আপনি প্রকৃত ফল অনুভব করবেন এই পদ্ধতি অবলম্বনের ফলে, তখন পরের বছর দেখবেন আপনারই আগ্রহে আপনি 50% নাইট্রোজেনের চাহিদাকে এই জৈব সারের মাধ্যম হিসাবে মেটাবেন এবং 50% আপনি রাসায়নিক এলেন। এরকম যত দিন যাবে আপনার জমিতে রাসায়নিক সারের ব্যবহার আস্তে আস্তে বাড়বে এবং এই জৈব সারের ব্যবহার আস্তে আস্তে বাড়বে এবং রাসায়নিক সারের ব্যবহার আস্তে আস্তে কমবে। এটা কিন্তু ওভারনাইট হবে না। এটা আমি হঠাৎ করে আজকে জৈব সারের যতই উপকারিতার কথা বলি না কেন, আপনি কিন্তু ইচ্ছা করলেও আগামী দিনে হঠাৎ করে রাসায়নিক বন্ধ করে জৈব সার দিয়ে চাষ করতে নামতে পারবেন না। তার কয়েকটা দিক আছে। তবে সেই দিকে যাবার আগে একটা বিশেষ দিক আপনাদের আজকে দৃষ্টি আকর্ষণ করি। যেহেতু আপনারা আজকে এই বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের এই আঞ্চলিক গবেষণা কেন্দ্র অক্ষয়নগর কাকদ্বীপে এসেছেন, একটা সাকসেসফুল ভার্মিকম্পোস্ট ইউনিট আপনারা সবাই দেখছেন। কিন্তু আমি প্রথমেই বলি যে কেন জৈব সার, একদম যে প্রসঙ্গটা অলরেডি উত্থাপন হয়েছে, এটা কি শুধুই রাসায়নিক সারের বোঝা কমানোর জন্য নয়। যদি আমি এই সুন্দরবনের কৃষির লক্ষ্যে বলি,
বা সমুদ্র উপকূলবর্তী লবণাক্ত অঞ্চলের মাটিতে জৈব সারের ব্যবহারের উপকারিতা বলি, তাহলে সব থেকে প্রথম যে উপকারিতার কথাটা আপনাদের কাছে আমি বলতে চাই সেটা হচ্ছে যে জৈব সার ব্যবহারের ফলে শুষ্ক মরশুমে আপনার মাটির লবণাক্ততার চাপ কিছুটা হলেও আপনি কমাতে পারবেন। খেয়াল করে দেখুন, আমি আগেও এই প্রসঙ্গটা উত্থাপন করেছিলাম যে যে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে লবণাক্ততা আমরা দেখতে পাই এই সুন্দরবনের কৃষি জমিতে, একদম একদম সেখানে যত শীতকাল এগোয়, মানে যত নভেম্বর ডিসেম্বর জানুয়ারি মাস আস্তে আস্তে এগোতে থাকে, তত দেখবেন যে মাটিতে ফাটল ধরে এবং মাটির ওপরে সাদা রঙের লবণের আস্তরণ পড়তে থাকে। একদম একদম ঠিক। এবং এটা যদি বৈজ্ঞানিক ব্যাখ্যা করি, সে ব্যাখ্যাটা এরকম যে শীতকালে যত সময় এগোবে তত বাষ্পীভবন বেশি হয়। বাষ্পীভবন বেশি হওয়া মানে জল উবে গিয়ে বাতাসে মিশে যাচ্ছে, আর সেটা যদি লবণ জল হয় তাহলে লবণের আস্তরণটা মাটির ওপর সাদা হিসাবে আস্তরণ হিসাবে পড়ে যাচ্ছে। একদম এবং এই প্রক্রিয়াটা কৈশিক নালীর মাধ্যমে ঘটে। আমরা সবাই ক্লাস 8-এ পড়েছি। কি হয়, মাটির উপরের স্তর যখন শুকিয়ে যাবে অত্যন্ত সূর্যের তাপে এই শুষ্ক মরশুমে, তখন নিচের থেকে অপেক্ষাকৃত লবণ জলটা উপরের দিকে উঠতে থাকবে, মাটির উপরের স্তরের দিকে উঠতে থাকবে সেই কৈশিক নালীর মাধ্যমে। এবং যেই সেই লবণাক্ত জলটা মাটির উপরের স্তরে এলো, জলটা বাষ্পীভূত হয়ে আবার বাতাসে মিশে যাবে এবং লবণটা মাটির উপর থিতু হয়ে পড়তে থাকবে। আমি নির্দিষ্টভাবে এই অঞ্চলের সমস্ত কৃষক বন্ধুকে বলতে চাই যে শুধু কেঁচো সার বলে নয়, যে কোনো জৈব সার এই লবণাক্ত অঞ্চলের জন্য অতি উত্তম একটাই কারণে, সেটা হচ্ছে যে মাটিটাকে, এই এঁটেল ধরনের মাটিটাকে, এখানকার যে ধরনের মাটি এঁটেল মাটি, সেটাকে একটু ঝুরঝুরে এবং হালকা ধরনের পরিণত হতে সাহায্য করে জৈব সার। সেই জন্য কৃষক বন্ধুকে কমপক্ষে বছরে একবার মাটিতে জৈব সার দেওয়ার প্রয়োজনীয়তা আছে বলে আমরা পরামর্শ দিয়ে থাকি। এবং কেঁচো সার প্রয়োগ করলে তো অতি উত্তম একটা কাজ হবে, এবং মাটি আস্তে আস্তে এই এঁটেল শক্ত ভাবটা থেকে একটু ঝুরঝুরে হালকা ভাবে পরিণত হবে। ফলত সেই মাটিতে কখনোই কৈশিক নালী গঠন হয় না। নিচ থেকে শুষ্ক মরশুমে লবণাক্ত জল উপর দিকে চট করে উঠে এসে উপরে লবণের আস্তরণ ফেলতে পারবে না। সুতরাং এই অঞ্চলে শীতকালে কৃষক বন্ধুরা মাটিতে অতিরিক্ত লবণের চাপের কারণে যে একাধিক ফসল করতে পারছেন না এই মুহূর্তে, সেই সমস্যা কিন্তু আগামী দিনে খুব সহজেই মিটিয়ে ফেলতে পারবেন। সেই জন্য কেঁচো সার প্রয়োগ করা অত্যন্ত উপকারী। এটার আর একটা দিক আছে, আপনারা উৎপাদন পদ্ধতি সম্পর্কে একটু আগে শুনলেন, কিন্তু আর একটা জায়গা আছে, সেটা হচ্ছে যে এটা এমন একটা প্রকল্প যার উপর ভিত্তি করে একজন কিন্তু স্বনির্ভর হতে পারে। আজকে কৃষির ওপর ভিত্তি করে অনেকেই স্বনির্ভর হচ্ছেন ঠিকই, কিন্তু এই অঞ্চলে অনেক বেকার যুবক যুবতী আছে তারা যদি কেঁচো সার উৎপাদনটা প্রশিক্ষণ নেন, আমাদের এই বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় আঞ্চলিক গবেষণা কেন্দ্রে এই কেঁচো সার উৎপাদন এবং তার ব্যবহারিক প্রয়োগ সম্পর্কে আমরা কয়েকদিন অন্তর অন্তরই প্রশিক্ষণ দিয়ে থাকি। নিশ্চয়ই আপনারা আমাদের সঙ্গে যোগাযোগে থাকবেন। আসুন, এই অঞ্চলের মানে আনএমপ্লয়েড রুরাল ইউথ যারা আছেন তারা বেশি বেশি করে আসুন, নিজে দেখুন, নিজে হাতে নাতে শিখুন কি করে ভার্মিকম্পোস্ট তৈরি করতে হয়। আপনারা নিজেদের বাড়িতেই এই ভার্মিকম্পোস্ট তৈরি করে শুধু নিজের কৃষি জমিতে দেওয়া না, তার সাথে রোজগারমুখী একটা দিক নির্ণয় করতে পারবেন, বাড়তি উপার্জন করতে পারবেন, আপনার ফ্যামিলিকে বা আপনার পরিবারকে সচ্ছল করতে পারবেন অর্থনৈতিকভাবে। সুতরাং রোজগারমুখী একটা প্রকল্প হতে পারে ভার্মিকম্পোস্ট প্রোডাকশন। আপনার নাম? আমি প্রফেসর হীরক বন্দ্যোপাধ্যায়। আমি বর্তমানে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক গবেষণা কেন্দ্র অক্ষয়নগর কাকদ্বীপের ইনচার্জ পদে কর্মরত। ধন্যবাদ। তো এতক্ষণ আমি স্যারকে তো ধন্যবাদ দেবো অসংখ্য, কারণ সব থেকে বড় প্রশ্ন যেটা আপনারা করেন কৃষক বন্ধুরা, আর কৃষক বন্ধুদেরকে বলি যে আপনারা শুধু যে এই ভার্মিকম্পোস্ট আপনার জমিতে চাষ করবেন, স্যার যেটা বললেন আমাদের ডক্টর হীরক বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছেন সেটা খুবই গুরুত্বপূর্ণ কথা। আপনি যদি বাড়িতে বসে স্বনির্ভর হতে চান, আগামী দিনে যে সমস্ত যুবকরা, আগামী প্রজন্মের যে সমস্ত বেকার ছেলেরা সমস্ত জায়গায়, বিভিন্ন জায়গায়, ভিন রাজ্যে, ভিন দেশে, ভিন জায়গায় কাজ করতে চলে যাচ্ছেন, কিন্তু আমার মনে হয় না আপনারা ভিন রাজ্যে, ভিন জায়গায় কাজ করতে আর যেতে হবে না যদি এই সমস্ত প্রশিক্ষণগুলো এখান থেকেই নেওয়া যায়। এনারা সবসময় আপনাদের জন্যই সহযোগিতার হাত বাড়িয়ে রেখেছেন। অর্থাৎ কৃষক বন্ধুরা, আপনারা এইটা মাথায় রাখবেন যে আপনার বাড়ির কাছে নির্দিষ্ট একটি জায়গায় সুন্দর একটি গবেষণা কেন্দ্র রয়েছে,
সেখানে এসে কিন্তু আপনি অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। কিন্তু আপনাদের সদিচ্ছা যদি না থাকে, তাহলে মনে হয় আগামী দিনে আপনাদের আর্থিক সচ্ছলতার জন্য সেই ভিন রাজ্যে গিয়ে কত দুর্ঘটনার শিকার হতে হয়, আবার বাড়ি ফিরে এসে কত অজুহাত শুনতে হয়। কখনোই কোন সরকারকে দোষাচ্ছেন, এটা ঠিক নয়। যদি আপনারা স্বনির্ভর হতে চান, আমার মনে হয় এটা আমার গ্রামীণ কৃষি শিল্প সমাচারের পক্ষ থেকেও একটা বার্তা দেওয়া। কারণ কৃষি ভারতবর্ষের সব থেকে মূল ভূখণ্ডের, এই যে ভারতবর্ষের মুখ্য ভূখণ্ডটা দেখছেন, কৃষি কিন্তু ভারতবর্ষের মেন জায়গা। সে থেকে আপনারা পিছিয়ে আসবেন বা পিছিয়ে কোথাও সরে যাবেন, আমার মনে হয় এই জায়গায় আপনারা আসুন। সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় অনেকেই বসবাস করে আছেন, এখনো যারা এই ব্যাপারটা বুঝে উঠতে পারছেন না, আপনাদের কাছে খুব সহজভাবে আমাদের ম্যাডামও বললেন, স্যারও বললেন, খুব সহজ করে আপনাদেরকে বুঝিয়েছেন। আর্থিক সচ্ছলতার সঙ্গে সঙ্গে আপনি বাড়িতেও ব্যবহার করতে পারবেন এই ভার্মি কম্পোস্ট, অর্থাৎ কেঁচো সার। তো আগামী দিনে নিশ্চয়ই আপনারা এই কথা মাথায় রেখে চলে আসবেন। বেশি দূরে আপনাকে যেতে হচ্ছে না, সুন্দরবনের বিভিন্ন জায়গায় কিন্তু আপনাদের দেখবেন গবেষণা কেন্দ্র যেমন রয়েছে, তার পাশাপাশি এই যে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় আঞ্চলিক গবেষণা কেন্দ্রগুলো পাশাপাশি যে সমস্ত জায়গায় রয়েছে, অর্থাৎ পশ্চিমবাংলার সব জায়গায় জুড়ে রয়েছে। তবে আপনি যেখানে বসবাস করছেন তার আশেপাশে গিয়ে আপনারা স্যারদের সঙ্গে যোগাযোগ করুন, দেখুন আপনারা উপকৃত হবেন। তবে এরপরে আমরা একটা ভিডিও আপনাদের অবশ্যই দেখাবো। এখানে একটা বিশেষ পদ্ধতি, সেই পদ্ধতিটা আমরা কিছুক্ষণ পরে আপনাদেরকে আবার লাইভে নিয়ে আসবো, আবার দেখাবো। সেই ভিডিওতে নিশ্চয়ই কিভাবে সার, বিষ, ওষুধ আর এই সার মাঠে যে সমস্ত চাষবাস হচ্ছে ড্রোনের মাধ্যমে ছড়ানো হবে, সেটা নিশ্চয়ই তুলে ধরবো। চোখ রাখবেন, দেখতে থাকবেন গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে। সবাই ভালো থাকবেন।